start with an introduction. আমি চেষ্টা করব বাংলাতেই কথা বলতে। সো নমস্কার সবাইকে, গুড ইভিনিং। সবাই আমার রিকোয়েস্টে নিয়ে সবাই ঠিক টাইমে জয়েন করেছেন। সো আমরা প্রত্যেক মাসে 7টার সময় 7 তারিখ এরকম একটা ব্রেস্ট ক্যান্সার সাপোর্ট গ্রুপ একটা করেছি। সো এটা করলে কি লাভ, এটা করে আমার মনের ভিতরে যা ভয় আছে, আমার মতন অনেক আলাদা পেশেন্টও এরকমই আছেন, সবার ভালো হচ্ছেন, ওনার কষ্টগুলো কি, এগুলো শুনে আমার রোগের সঙ্গে কেমন আমি লড়তে পারি, কেমন আমি উইন করতে পারি। সো অল দিস কনসেপ্টস আমরা দেখি। সো আমার সঙ্গে রশ্মি ম্যাডাম আছেন আর মিনি ম্যাডাম আছেন। ওনারা বেসিক্যালি ইনি সব অর্গানাইজ করেছেন। ইনার আইডিয়ার মধ্যে আমরা আগে যাচ্ছি। তারপরে আমরা সব আছি, ডক্টর বিবেক আছেন, আমি আছি, ডক্টর চন্দ্রকান্ত, তারপরে ডক্টর নেহা আছেন ব্রেস্ট সার্জন, ডক্টর প্রদীপ মন্ডল, তারপরে ডক্টর অর্ণব। আমরা চারজন একজন টিম। আর ডক্টর নেহা তো আপনি জানেন, ইজ এ ব্রেস্ট সার্জন। তারপরে আপনি সুনিতা ম্যাডাম আর অনুষ্মা ম্যাডামকে তো আপনি চেনেন, ইনি আছেন আমার কোঅর্ডিনেটরস। তো সবার মিলে আপনার যা ফিডব্যাক আছে, আপনার কষ্ট যা আছে, আপনার এক্সপিরিয়েন্সটা আমি শুনবো। আমার যেরকম ওপিডির ভিতরে তো আমরা শুধু রোগের বিষয়ে কথা বলি, আপনার মনের কথা তো আমরা শুনতে পারবো না। সো এখানে একটা প্ল্যাটফর্মে আমরা 7 তারিখ 7টার সময় প্রত্যেক মাসে একটা ইন্টারাকশন রাখলে সবার জন্য একটা ভালো জিনিস হয়। ঠিক আছে, সো এই ব্যাকগ্রাউন্ডে আমরা স্টার্ট করি। এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি, প্রোগ্রাম করলে সবার জন্য কি হবে, এইটা মিনি ম্যাডাম স্টার্ট করবেন। মিনি ম্যাডাম আছেন, শি ইজ আ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন ওরাকল। শি ইজ ইন্টারেস্টেড ইন সোশ্যাল ওয়ার্ক। উনি সব পেশেন্টস এর জন্য, সবার জন্য একটা মোটিভেশন আছেন। উনি স্টার্ট করবেন প্রোগ্রাম। উনি প্রোগ্রামের বিষয়ে একটু কথা বলবেন। তারপরে আমরা একটু একটু করোনার জন্য কথা বলবো, তারপরে ভ্যাকসিনেশনের জন্য ডক্টর বিবেক কথা বলবেন, তারপরে ডক্টর নেহা কথা বলবে, সার্জারি, ব্রেস্ট সার্জারি এই সময় কি করতে হবে এইসব কথা বলবো। তারপরে আপনার এক্সপিরিয়েন্সটা আমরা শুনতে চাই। ওকে, ইনি ম্যাম, ইটস ওভার টু ইউ। Thank you, Dr. Chandrakant. Let me just quickly share my screen. Rashmi, would you want to share the screen? Because I don't think I have the access to share. You can enable, no, Rashmi? Ma'am, you know how to enable, no? So you can make her a co-host or something like that. Yes, sir. I did that. Mini ma'am, just try now. Yeah, I can share it now. Yeah. Now everybody can share. Yeah. So thank you, Dr. Chandrakant, and good evening to everybody. আমি চেষ্টা করব বাংলায় কথা বলার, but from at the very outset, ভাঙা বাংলার জন্য ক্ষমা প্রার্থী, but চেষ্টা করব। Okay, so basically এই breast cancer support গ্রুপের যে উদ্দেশ্য সেই নিয়ে we'll start off. তো এটার 4 ভাগ যেটা আমরা চেষ্টা করছি, সেটা হচ্ছে একটা হচ্ছে পেশেন্ট এডুকেশন। বেসিক্যালি পেশেন্টদের যখন ডায়াগনোসিসটা হয় তখন মানে অবভিয়াসলি পুরো ডিটেইলস জানা থাকে না, বা ইট ইজ আ স্ক্যারি অর অ্যাংশিয়াস কাইন্ড অফ সিচুয়েশন। তো একটা অ্যাওয়ারনেস তৈরি করা about the disease, the diagnosis and so on and so forth. আর বেসিক্যালি টু আন্ডারস্ট্যান্ড যে এই ট্রিটমেন্ট প্রোটোকল কি হয়, কি ধরনের ইস্যুস সমস্যা হয়, আর কি করা যেতে পারে। সো all those kind of things আমরা এই পেশেন্ট এডুকেশনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। সো এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে কেয়ার গিভার সাপোর্ট।
বেসিক্যালি আমরা যখন ডায়াগনোসিস হয় ফোকাল পয়েন্ট অফ কোর্স পেশেন্ট হয়, রাইট, ওনার ট্রিটমেন্ট, ওনার দেখাশোনা করা, কিন্তু যে প্রাইমারি কেয়ার গিভার্স হয় তাদের পক্ষেও এটা হ্যান্ডেল করাটা হয়তো একটুখানি ডিফিকাল্ট হয়ে পড়ে, কারণ ইনফরমেশন যেটা সাপোর্ট যেটা দরকার পড়ে ফ্রম একে অপরের সাথে ডিসকাশনস করে, সেটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা, রাইট। তো এই সাপোর্ট গ্রুপের মাধ্যমে সেটাও একটা চেষ্টা যে যদি একসঙ্গে যারা এই প্রবলেমের থ্রু দিয়ে দে গোয়িং থ্রু, যদি সবাই একসঙ্গে এসে যদি একের অপরের ইস্যুস গুলো সর্ট আউট করা যেতে পারে বা ডিসকাস করে যদি কিছু সাপোর্ট পাওয়া যেতে পারে থ্রু শেয়ারিং অফ এক্সপিরিয়েন্সেস and so on. থার্ড যে পার্টটা, থার্ড অ্যাসপেক্ট হচ্ছে ইন্টারাকশন উইথ ডক্টরস। এখন মেডিকেল ফিল্ডে অনেক নতুন নতুন ট্রিটমেন্ট মোডালিটিস আসছে, ট্রিটমেন্ট অপশনস আসছে, নতুন ওষুধ আসছে। আমরা শুনতে পারি নতুন জিনিস যেরকম ইমিউনোথেরাপি বা টি সেল থেরাপি এন্ড সো অন সো ফোর্থ। তো এই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা হয়তো ডক্টরসের কাছ থেকে আমরা জানতে পারবো যে নতুন কি কি অপশনস আছে, কি নতুন অপশনস বেরোচ্ছে, আর নতুন আপকামিং রিসার্চ কি চলছে ইন ইচ অফ দিস এরিয়াস। তো এটা একটা প্ল্যাটফর্ম হয়ে উঠবে যেখানে interactions with doctors হতে পারে। আজকে যেরকম সেশনস আছে কোভিড নিয়ে ডিসকাশন হবে, যেটা ডক্টর চন্দ্রকান্ত জানাবেন। কোভিড ভ্যাকসিন নিয়ে সেশনস আছে, যেটা সেশন হবে, যেটা ডক্টর বিবেক জানাবেন। ব্রেস্ট ক্যান্সার আর সার্জারির ব্যাপারে যেটা নেহা ম্যাম জানাবেন, করবেন। তো এই সূত্রে আর কি আমরা অনেক কিছু জানতে পারবো basically regarding treatment modalities and so on. তো এটা একটা অবজেক্টিভ। যেটা ফোর্থ অবজেক্টিভ সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ারিং। আর এটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিকজ আমরা অনেকটা নিজেদের এক্সপিরিয়েন্সেস শেয়ার করে যদি একে অপরকে সাপোর্ট করতে পারি, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হয়ে দাঁড়াবে। আর মোর সো নতুন পেশেন্ট যারা নতুন যাদের ডায়াগনোজ হচ্ছে, ওদেরকে একটু সাপোর্ট দেওয়া, ওদেরকে ওদের মনের বল বাড়ানো, সেটার একটা চেষ্টা শেয়ার করলে সেটা অনেকটাই সুবিধে হবে। আর এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলছি, বিকজ আমার বাবা একজন ক্যান্সার পেশেন্ট, আর ওনার মাল্টিপল মাইলোমা। ইনফ্যাক্ট ওনার ডায়াগনোসিস করেছিলেন ডক্টর চন্দ্রকান্ত, আর ট্রিটমেন্ট করেছিলেন ডক্টর চন্দ্রকান্ত অ্যান্ড ডক্টর বিবেক। তো সো এখানে একটা সাপোর্ট গ্রুপের সাথে আমি পার্টিসিপেট করেছিলাম অ্যাজ পার্ট অফ দি মাইলোমা সাপোর্ট গ্রুপ। আর সেটার মাধ্যমে অনেক সাপোর্ট পেয়েছি, মানে একের অপরের এক্সপিরিয়েন্সেস শেয়ার করে। সো এটা একটা ফোর্থ এলিমেন্ট যেটা we are considering. তো ফ্রম এন অবজেক্টিভ স্ট্যান্ডপয়েন্ট, মানে আমাদের কি উদ্দেশ্য এই সাপোর্ট গ্রুপের, এই চারটে জিনিস, সেটা হচ্ছে পেশেন্ট এডুকেশন, কেয়ার গিভার সাপোর্ট, interaction with doctors and experience sharing, মানে এই four aspects আমরা consider করছি। আর to make it a success, of course, open participation from everybody, এটা খুব দরকার। So with that, I think I'll hand it back to Dr. Chandrakant, and thank you for the opportunity. Thanks, ma'am. I think the next part, I think, is the benefits of a breast cancer support. Amar সঙ্গে আছেন সুতাপ্পা মজুমদার। উনি আমারই পেশেন্ট। উনি অনেক দিন থেকে আমার পেশেন্ট আছেন, বোম্বেতে ছিলেন, তারপরে আমার সঙ্গে আছেন। উনি অনেক হিতাইষী নিয়ে এরকম গ্রুপে ইনভলভ আছেন। আমি ওনার থেকে আমরা এরকম একটা অ্যাসোসিয়েশন থেকে কি লাভ হয়, সুতাপ্পা ম্যাডাম একটু বলবেন। সুতাপ্পা ম্যাম, আপনি বলতে পারবেন? হ্যাঁ, am I audible, sir? Yes, ma'am. Okay. আমি সুতাপ্পা মজুমদার হিতৈষিনী ব্রেস্ট ক্যান্সার সাপোর্ট গ্রুপের সঙ্গে কাজ করি। অ্যাকচুয়ালি আমার যখন 1998-এ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, তখন থেকে আমার ট্রিটমেন্ট চলে। তো আমি টাটাতেই ট্রিটমেন্ট করিয়েছিলাম। আফটার দ্যাট ওখান থেকে আসার পরে আমি খুব
মানে ডিপ্রেশনে ছিলাম কি এত কম বয়সে আমার সামথিং লাইক 26 এজে আমার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল, এন্ড তখনই ডক্টর কোনো রিস্ক নিতে পারেননি, ম্যাস্টেকটমি হয়ে যায়। তো আমি ভীষণ ডিপ্রেস ছিলাম। তখন আমাকে এই হিতৈষিণী গ্রুপের সঙ্গে সিএনসিআইরই একজন ডক্টর, যাকে বম্বে থেকে রেফার করা হয়েছিল আমাকে কিমো আর আদার ট্রিটমেন্টের জন্য, উনি আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলেন। হিতৈষিণী অ্যাকচুয়ালি যে কাজটা করে, যে ব্রেস্ট ক্যান্সার পেশেন্টরা যখন ডক্টরদের কাছে আসে, মোস্টলি উই আর ওয়ার্কিং ফর দোজ পিপল হু আর বিলো পভার্টি লেভেল। তো সেই জায়গাটা থেকে এত পেশেন্টের ভিড় হয় গভর্নমেন্ট হসপিটাল গুলোতে, ডক্টরদের পক্ষে সম্ভব হয় না কি ওদের সবকিছু বুঝিয়ে বলা। তো আমরা যে কাজটা করি, ওদের যত কোয়ারিজ আছে, যত কোয়েশ্চেন আছে, যত অ্যাংজাইটি আছে, আমরা ওদের পাশে থেকে ওদের সাথে কাজ করে মানে ওদের মনের জোরটা বাড়ানোর চেষ্টা করি প্রথমে। তারপরে মেন্টাল কাউন্সেলিং করি। তারপরে আপনারা ডক্টররা জানেন, যাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাক্সিলারি নোডস রিমুভ করা হয়, তাদের হাতটা ফুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে অনেক পেশেন্টের। তো আমরা সেইখানে ওই যে মেশিনটা দেওয়া হয়, লিম্ফোডিমার যে মেশিনটা, সেটা সাপোর্ট করি। এছাড়াও হিতৈষিণী যেটা একদম বিলো পভার্টি লেভেলের পেশেন্টরা আছে, তাদের মেডিসিন, কেমো, এসব গুলো দিয়েও হেল্প করে থাকে। তো যখন একটা পেশেন্ট ডক্টরের কাছে, সবসময় মেয়েরা পরিষ্কার করে খুলে বলতে পারে না যে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারটা, অনেকে লজ্জা করে লুকিয়ে যায়, আদার ট্রিটমেন্ট তারা শুরু করে, অন্য অনেক রকম ট্রিটমেন্ট করে যখন দেখে এটা একটা সিভিয়ার কেসে চলে যাচ্ছে, তখন তারা এই অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটায় আসে। তো সেই জায়গাটা থেকে আমরা কাজটা শুরু করি। ঠিক আছে ম্যাম, গুড। সো আপনি আমার কাছে এলেন, আপনি আমার কাছে আসার সময় তো খুব দুর্বল ছিলেন, তারপরে এখন তো হ্যাঁ, আপনি খুব সুস্থ আছেন। সেটা এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি তারপরে আমার আফটার 20 ইয়ার্স আমার লিভারে ধরা পড়ে আর ফিমার বোনে ধরা পড়ে। তখন আমি আবার বম্বে গিয়েছিলাম, কিন্তু বম্বে যাওয়ার পরে ওনারা ওখান থেকে আপনার কাছে, মানে ডক্টর চন্দ্রকান্ত স্যারের কাছে রেফার করেন। ফ্রম দ্য ভেরি বিগিনিং ডক্টর চন্দ্রকান্ত আমাকে এত সাপোর্ট দিয়েছেন মেন্টালি। তখন আমাকে 2-3 জন ধরে বেডে তুলতে হতো, হি নোজ দ্যাট। আর আমি ডক্টর আগরওয়ালও দেখেছেন এই সিনটা, যে আমাকে ধরে বিছানায় তুলে দিতে হতো। একটা মানে না সাপোর্ট দিলে আমি পড়ে যেতাম। এইরকম কন্ডিশন থেকে ডক্টর চন্দ্রকান্ত আমাকে বলেছিলেন যে তুমি ভালো হয়ে যাবে, মিন্স এইটা হবে নাকি কমপ্লিটলি কিওর এক্ষুনি আমরা বলতে পারছি না, বাট মেডিসিনটা যা যা আমরা বলছি, সেই রাইবোসিক্লিভ, ফুলভেস্ট্রেন্ট, এই মেডিসিন গুলো যদি চলে, আর এগুলো তোমার বডিতে মোর দ্যান 200% ওয়ার্ক করবে। তো সেই কথাটা শোনার পর মেন্টালি আমি অনেক বুস্ট আপ হয়ে যাই। আর তারপরে আস্তে 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 এই মেডিসিন গুলোর অনেক সাইড এফেক্টস আছে, কিন্তু তা সত্ত্বেও আমি, এই যে স্যার চন্দ্রকান্ত স্যার বলেছিলেন যে একটা পজিটিভ সাইড আছে, মনে জোর রাখো, তোমার এই মেডিসিন গুলো কাজ করবে, তুমি ভালো হয়ে যাবে, এই জায়গাটা থেকে আমি গ্র্যাজুয়ালি 1.5 থেকে 2 বছরে, তখন আমার একটা ওই নিউরোপ্যাথ বলে, কোমর থেকে পুরো প্যারালিসিস হয়ে গেছিল, হাতে কোনো স্ট্রেংথ ছিল না। তো সেই জায়গাটা থেকে আজকে আমি এইখানে আপনাদের সামনে কথা বলতে পারছি, বিকজ অফ দিস ডক্টরস। আমি ডক্টর প্রদীপ স্যারের কথাও বলবো, কেন ওনার কাছে আমি প্রচুর 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 হেল্প পেয়েছি। অনেক সময় আমরা জানি যে সব ডাক্তাররা কোঅপারেট করেন না, বাট এনএসএইচ এ এসে আই এম মানে হাইলি স্যাটিসফাইড। আমার কোনো রকম কোনো মানে খারাপ লাগা নেই যে আমি কোনো কোয়ারিজ আমার ছিল যেটা ডক্টররা আমাকে সাপোর্ট দেননি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর এমনিও হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার, সবার পেশেন্টস, সবাই এত সুন্দর আমার সঙ্গে কোঅপারেট করে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Shutapa ma'am, for your kind words. Thanks everyone for listening. So আমি তাড়াতাড়ি করে আপনার কথা শোনার জন্য আমি আছি এখানে।
আমি এমনি কিছু এডুকেশনের জন্য আমি কিছু কোভিড এর ব্যাপারটা বলে দেবো। এই সময়তে তো কোভিড বিনা বলে তো হবে না। আমি কোভিড এর জন্য আপনি যা জানেন সব আবার রিভাইজ করে দেবো কেন এক্ষুনি আবার ওই জিনিসটা বলে দেবো। তো আমরা সব জানি কোভিড-19 ইজ ফ্রম ভাইরাস, একটা ছোট ভাইরাস আছে যা চোখে দেখা যায় না, আমার চুল থেকেও খুব ছোট। এটা এর বাড়ি আছে লাংস, আমার লাং ভিতরে গিয়ে বসাটা এর নেচার। সেজন্য এটা খাসলেই আমার নাকের ভিতরে গিয়ে আমার লাংসে বসে যায়। সো লাংসটা আছে মেইনলি ইনফেক্টেড এন্ড ওর ওর যেখানে থাকে ভাইরাস থাকে। সেই জন্য সিমটমস কি হতে পারে, আমাকে জ্বর আসতে পারে, খাসি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, চিলস হতে পারে, হাত পায়ে ব্যথা হতে পারে, অফকোর্স লস অফ টেস্ট স্মেল, তারপরে বমি হবার, ডায়রিয়া, তারপরে মাথা ব্যথা, তারপরে সর্দি কাশি, এই সবগুলো হতে পারে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট আছে। স্টার্টিং এ আমরা জ্বর জ্বর হবে, জ্বর হবার পরে খাসি হবে, খাসি হয়ে হয়ে শ্বাসকষ্টটা দেরিতে ধরা পড়ে। হ্যাঁ, সবাইকে আইসিইউ দরকার পড়ে না, সবাইকে শ্বাসকষ্ট হয় না। মানে 100 জনের বলতে পারে কি 10%, 10 জনেরই সিরিয়াস হয়। সেক্ষেত্রে আমরা যদি একজনের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, ক্যান্সার আছে, অবশ্যই আমরা সব হাইয়ার রিস্কে থাকি। সেজন্য আমাকে খুব কেয়ারফুলি থাকতে হবে। খুব ছোট ছোট জিনিস করতে হবে, আমাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, 6 ফিট অন্তরে আমাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, হাত ধুতে হবে। তারপরে যথেষ্ট আমরা বাইরে না যাওয়াটাই ঠিক এই মুহূর্তে, কেন যথেষ্ট লিমিটেড যা আমরা বাইরে ওটাই ভালো। তারপরে কিরকম ট্রান্সমিট করে, একটা তো কথা বলে খাসি করে ডাইরেক্টলি আমরা যদি নিঃশ্বাস নিচ্ছি, 2 নম্বর আছে মানে হাতে পায়ে যেখানে যা খাসি করেছে কোভিড পেশেন্ট, ওর থেকে আমরা হাতে টাচ করে তারপরে নাক দিয়ে টাচ করলে এটা ট্রান্সমিট হতে পারে। এটা এটা এই ড্রপলেট গুলো এত ছোট কি চুলের থেকে খুব ছোট, ওটা আমরা চোখে দেখতে পারবো না, কিন্তু আমরা ইনহেল করি। সেজন্য যদি ইনভিজিবল আছে তাও আমরা ভাবতে হবে কি এর এর ড্রপলেট গুলো থাকতে পারে। এটা কতদূর যেতে পারে, আমরা তো বলি মানে 6 ফিট অন্তরে থাকতে হবে, কিন্তু এটা 9 মিটার পর্যন্ত একজন যদি খাসে এটা যেতেই পারি। সেই জন্য আমাকে যথেষ্ট কেয়ারফুল হয়ে থাকতে হবে। তারপরে কোভিড-19টা খুব চেঞ্জ হয়, মানে এক একটা গ্রুপ এখন ছিল, তারপরে অ্যান্টিবডি হলো, তারপরে আবার আমরা বলছি সেকেন্ড ওয়েভ আছে, থার্ড ওয়েভ। সেই জন্য এই যে আকার আছে এটা বারবার চেঞ্জ হয়ে থাকে। তো কোভিড টেস্টটা আমরা নাকের দিকে গলার দিকে করে, আপনারা সব জানেন কোভিড পিসিআরটাই সব থেকে বেস্ট, এন্ড 6 ফিট ডিস্টেন্সটা সব থেকে ইম্পর্টেন্ট। সো তারপর কি কি আমরা ফলো করব, ওয়াশ আওয়ার হ্যান্ডস কেয়ারফুলি, স্যানিটাইজার হোক, সোপ হোক, তারপরে সবসময় মাস্কটা পরবো, তারপরে মুখটা নাকটা কোনোদিন টাচ করবো না আমি উইথাউট ওয়াশিং আওয়ার হ্যান্ডস, এন্ড 6 ফিট ডিস্টেন্সিং, এন্ড যথেষ্ট আমরা বাড়িতে থাকতে চেষ্টা করব। এইসব সিমটমসটা বললাম। সব থেকে ইম্পর্টেন্ট, যেখানে আমরা জ্বর যাচ্ছে না 5 দিন পরে, প্রচুর কাশি হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকের ব্যথা করছে, নীল রং হয়ে যাচ্ছে, এইসব এক রেড ফ্ল্যাগ কিংবা ওয়ার্নিং সিমটমস, যেখানে আমরা ডক্টর কাছে যেতে হবে। এটা কোভিড ভ্যাকসিনের বিষয়ে ডক্টর বিবেক পুরো করে বলবেন। আর আমাকে মাস্ক পরাটাই উই ক্যান উইন দ্য করোনারি ভাইরাস। আমরা এখানে যে সময়তে আমার সমস্যা হয়, ডক্টর কাছে যেতে হবে না, আমার নারায়ণীতে আমার কোভিড স্পেশালিস্ট আছেন, ওর কাছে আপনি এই লিঙ্কটা ক্লিক করলে ডাইরেক্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট করে ওর সঙ্গে বাড়িতে বসেই কোভিড এর জিনিসটা আপনি জিজ্ঞাসা করতে পারবেন। সো উইথ দিস আমি কমপ্লিট করছি, and thanks everyone for patient listening, and আপনার যা যা প্রশ্ন হচ্ছে ওটা আপনি টাইপ করতে পারবেন না জিজ্ঞাসা করতে পারবেন। এখন আমি I'll invite Dr. Vivek for sharing his talk on vaccines. Vivek, over to you. Yeah, thanks, Chandrakant. I hope everyone is able to listen to me. খুব ভালো লাগছে আজকে সবাইকে সবাই এখানে আসছি, সবাই এই ধরনের আমি সবাই সঙ্গে একে সঙ্গেই কথা করতে পারছি, একে সঙ্গেই অত ইন্টারঅ্যাক্ট করতে পারছি, ইটস সো নাইস। সো আজকে আমি একটু কোভিড ভ্যাকসিনের কারণে আপনার সঙ্গে কথা করবে।
আবার বলছি আমার বাংলাটা অত ভালো নেই, সেই জন্যেই একটু আগেই ক্ষমা প্রার্থী করছি যে যদি একটু বাংলা ভালো নেই এই জন্য, কিন্তু আমি চেষ্টা করছি যে আই এম এবল টু এক্সপ্লেন ইট টু এভরিবডি। সো অনেক পেশেন্ট গুলো কোয়েশ্চেন করছে ভ্যাকসিনের জন্য, আর অনেকগুলো ডাউট আছে সবাইকে, তাহলে আমি একটু চেষ্টা করছি যে এই ডাউট গুলো ক্লিয়ার হয়। একটা কথা আমি জানতে হবে যে যে যতগুলো ক্যান্সার পেশেন্ট আছে এইগুলো নর্মাল পেশেন্ট থেকে কোভিড ইনফেকশনটা হওয়ার বেশি চান্স আছে, কারণ ওনার ইমিউনিটিটা অল্প কম থাকে ক্যান্সার হওয়ার জন্য। সেই জন্য উনি কোভিড ইনফেকশন থেকে একটা রিস্কটা বেশি। আর আহ, একটা খারাপ ধরনের কোভিড, মানে নর্মাল পেশেন্টকে যদি কোভিড হবে যার কোনো ক্যান্সার নেই, আর ক্যান্সার পেশেন্টকে কোভিড হবে, তাহলে যেরকম ডক্টর চন্দ্রকান্ত বুঝাচ্ছি যে কোভিড পেশেন্টকে পরে শ্বাসকষ্ট হতে পারে, পরে আইসিইউ দরকার হতে পারে, এরকম সিভিয়ার কোভিডটা হওয়ার একটা চান্সটা বেশি থাকে সাধারণ পেশেন্ট থেকে। সেই জন্যেই এই প্রিকশনটা নেওয়ার খুবই ইম্পর্টেন্ট। আর সেই জন্যেই ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেটা আপনি বুঝবেন না যে ভ্যাকসিন নিলে আমার কি কোনোদিন কোভিড হবে না, কিন্তু ভ্যাকসিন নিলে কোভিড হওয়ার চান্সটা একটু 50-60% হয়ে যায়। আর যে সিভিয়ার কোভিড হয় এটার চান্সটা অনেক কম হয়ে যায়। যেগুলো ভ্যাকসিন নিয়ে এইগুলো দুটা ডোজ যদি ভ্যাকসিন আপনি কমপ্লিট করে, তাহলে ফেটাল কোভিড, সেরকম কোভিড হওয়া যে যার থেকে যে আমি অত শুনছি কোভিড থেকে মারা গেছে অনেক পেশেন্ট, সেরকম সিভিয়ার কোভিড হওয়ার চান্সটা অনেক কম থাকে যদি আপনি ভ্যাকসিন নিয়ে নেন। আর ভ্যাকসিন নিলে আপনার যে সেরকম সিভিয়ার কোভিড হওয়ার যা থেকে হসপিটালাইজেশনের দরকার পড়ে সেটাও চান্স অনেক কম হয়ে যাবে। সেই জন্যই ভ্যাকসিন নেওয়াটা অনেক দরকারি, স্পেশালি ফর কোভিড ক্যান্সার পেশেন্টস। আর একটা কথা যে ভ্যাকসিন কবে নিতে হবে, তাহলে আইডিয়ালি আপনাকে যখন যেগুলো নতুন করে ক্যান্সার ডায়াগনোজ হচ্ছে বা যেগুলো ট্রিটমেন্টে নেই এখুনি, তাহলে এটা দিস ইজ দি মোস্ট আইডিয়াল টাইম টু স্টার্ট ভ্যাকসিন। তাহলে ট্রিটমেন্ট, যে ক্যান্সারের ট্রিটমেন্ট সেটা আরম্ভ হওয়ার আগেই যদি ভ্যাকসিন নিয়ে নিলে সেটা সবাইকে আইডিয়াল যদি নিতে পারে। কিন্তু যদি না নিতে পারে তাহলেও পরে নেওয়ার প্রয়োজন আছে, আপনি নিতে হবে, কারণ ভ্যাকসিন নেওয়াটা অনেক দরকারি, যেরকম আমি আগে বলেছি। আর একটা কথা যে ক্যান্সার পেশেন্টস এর কেয়ার গিভার্স আছে, যে আপনার বাড়ি লোকে যে ক্যান্সার পেশেন্টস এর দেখভাল করছে, সেগুলাকেও ভ্যাকসিন নেওয়াটা অনেক দরকার। কারণ ওইগুলোকে যদি কোভিড হয়ে যায় তাহলে আবার ও ক্যান্সার পেশেন্টকে দেখা কুনে করবে। আর আবার ক্যান্সার পেশেন্ট থেকে যে কোভিড হবে এটা কার থেকে হবে, এই যে কেয়ার গিভার্স যে আছে ওরা থেকেই হওয়ার বেশি চান্স। তাহলে কেয়ার গিভার্স যদি ভ্যাকসিনেটেড থাকবে, যে ক্যান্সার পেশেন্টের যেগুলো বাড়িতে দেখা করে ওইগুলো যদি ভ্যাকসিনেটেড হয়ে থাকবে, তাহলে ক্যান্সার পেশেন্টকেও কোভিড হওয়ার চান্সটা কম। যদি কিমো আরম্ভ করছে, যদি আমি 3 সপ্তাহ পর পর কিমো দিচ্ছি, তাহলে এই দুটা কিমোর মাঝখানে যদি সময় আছে এই সময়টায় ভ্যাকসিন নিলে সবাইকে ভালো। আর আইডিয়ালি 3rd উইকে যদি নিয়ে তাহলে ওটাই সবাইকে ভালো। যেরকম যদি 3 সপ্তাহ, অনেক পেশেন্ট আছে আপনি জানছে যে 3 সপ্তাহ পর পর করে সাইকেল চলছে কিমোথেরাপি, তাহলে 3rd উইকে যদি আমি কিমো 3rd উইকে বা 2 সপ্তাহ পরে যদি ভ্যাকসিনটা নিয়ে সেটাই সবাইকে ভালো। সেরকম ভাববে না যে ক্যান্সার পেশেন্ট যদি কিমো নিচ্ছে তাহলে ভ্যাকসিন নিতে পারে না, আপনি ভ্যাকসিন নিতে পারে। এটা অবভিয়াস যে যদি কিমো নিচ্ছে ভ্যাকসিন নিবে, তাহলে ভ্যাকসিন অত ভালো কাজ দিবে না যেরকম নর্মাল পেশেন্টকে কাজ দিয়ে, কিন্তু অল্প যদি ভ্যাকসিনটা কাজ দিয়ে ইট ক্যান সেভ ইউর লাইফ। সো প্লিজ গো ফর ভ্যাকসিনেশন। অ্যান্ড যদি আপনি কিমো নিচ্ছে 3rd উইকটা একটু প্রিফার করবে। অনেকজন জানে যে ক্যান্সার নিলে আপনার ব্লাডের কাউন্টস গুলো কম হয়ে যায়, তাহলে সেই জন্যই কাউন্টস যদি কম হয় ওই সময়টা ভ্যাকসিন নেওয়াটা অ্যাভয়েড করলে ভালো। আর কাউন্টস যখন বাড়ছে বা কাউন্ট যদি নর্মাল আছে ওই সময় ভ্যাকসিন নিলে সবাইকে ভালো। যদি উইকলি করে কিমো চলছে তাহলেও আপনি 2টা কিমো ডোজের মাঝখানে নিতে পারে। যদি শুধু যে দিন কিমো আছে ওই দিন আপনি ভ্যাকসিন না নিলে ভালো। আর অনেক পেশেন্ট আছে আমার যার হারমোনাল ট্রিটমেন্ট চলছে, ট্যাবলেট চলছে, টেমক্সিফেন ট্যাবলেট নিচ্ছে বা লেট্রোজোল ট্যাবলেট নিচ্ছে, শুধু ফুলভেস্ট্রেন্ট চলছে,
সেরকম হরমোনাল ট্যাবলেট ট্রিটমেন্ট চলছে, সেগুলো পেশেন্টকে কোনো দরকার নেই ওয়েট করার জন্য। আপনি যে দিনে ভ্যাকসিনের চান্স পাচ্ছে ওই দিন ভ্যাকসিন নিয়ে নাও। অনেক পেশেন্ট আছে আমার যেগুলো ট্রাস্টুজুম্যাব বলে একটা ওষুধ চলছে মেইনটেনেন্সে, কিমো না চলে শুধু ট্রাস্টুজুম্যাব 3 সপ্তাহ পর পর নিচ্ছে। अगेन তাহলে এই ট্রাস্টুজুম্যাব নেওয়ার সময়ও আপনি ভ্যাকসিন নিতে পারে। টার্গেটেড ট্রিটমেন্ট এগুলো নেওয়ার জন্য ভ্যাকসিনের কোনো কন্ট্রা ইন্ডিকেশন নেই। আপনি আপনি যে দিনে ভ্যাকসিন নিতে পারছে, যেদিন অপরচুনিটি হচ্ছে ওই দিন নিয়ে নাও। সুতপা ম্যাডাম যেরকম বলছে যে উনি রাইবোসিক্লিব নিচ্ছে, সেরকম করে অনেক ওষুধ আছে, প্যালবোসিক্লিব, রাইবোসিক্লিব, অ্যাবেমাসিক্লিব, সেগুলো হরমোনাল ট্রিটমেন্টের সঙ্গে চলে। ফুলভেস্ট্রেন্ট, লেট্রোজোল, ট্যামক্স এগুলোর সঙ্গে চলে। সেগুলো পেশেন্টকেও আপনি ভ্যাকসিন যে সময়ে পাচ্ছে ওইগুলো ভ্যাকসিন নিতে পারে। ভ্যাকসিনের সেরকম কন্ট্রা ইন্ডিকেশন নেই। আবার অনেক পেশেন্ট রেডিওথেরাপি চলছে, আমি আবার বলি রেডিওথেরাপির সময়ও আপনি ভ্যাকসিন নিতে পারে, কোনো কন্ট্রা ইন্ডিকেশন নেই। সার্জারি আছে, আবার যে দিন আপনার সার্জারি আছে ওই দিন শুধু একটা ভ্যাকসিনে নেওয়ার দরকার নেই, কিন্তু আইডিয়ালি ভ্যাকসিন আপনি কোনো সার্জারি থাকলেও ভ্যাকসিন নিতে পারে। আইডিয়ালি যদি সার্জারি আগে নিয়ে তাহলে অনেক ভালো, কারণ সার্জারি হবে তাহলে হসপিটালে থাকবে, এক্সপোজার হবে, অনেক হেলথ কেয়ার ওয়ার্কার্স আছে, অনেক পেশেন্টস আছে। সেই জন্যই যদি সার্জারি প্ল্যান আছে আইডিয়ালি আপনি সার্জারির আগে ভ্যাকসিনটা নিয়ে নিলে ভালো। সেগুলো তো আমার ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট নেই, কিন্তু আবার যেগুলো পেশেন্টের লিউকেমিয়া আছে বা রিটুক্সিম্যাব নিচ্ছে এগুলো পেশেন্টও ভ্যাকসিন নিতে পারে। শুধু ট্রান্সপ্লান্ট যদি অনেক পেশেন্ট করেছে তাহলে বলা যাচ্ছে যে ভ্যাকসিন ট্রান্সপ্লান্টের 3 মাসের ভিতরে যদি নিয়ে তাহলে অত কাজ দিবে না, সেগুলো একটা কন্ট্রাইন্ডিকেশন। ভ্যাকসিনটা ট্রান্সপ্লান্ট যদি হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, তার 3 সপ্তাহ পরে 3 মাস পরে নিতে হয়। বাচ্চাগুলোর জন্য अगेन ভ্যাকসিন এখনই আসে নেই, এখনই যেগুলো ভ্যাকসিন সব 18 বছর তরে এজ থেকে কম ভ্যাকসিন অ্যাপ্রুভড নেই, কিন্তু এইগুলো রিসার্চে আছে। আর আমি জানি যে নেক্সট 2 মাস 3 মাসে বাচ্চাগুলোরও ভ্যাকসিন এসে যাবে। আবার ভ্যাকসিনের শিডিউল দুটাই কমপ্লিট করাটা অনেক জরুরি। আপনি যদি ভাববে যে আমি একটা ভ্যাকসিন নিয়ে নিলে আর সেকেন্ড ডোজটা না নিলেও চলবে, সেরকম নেই। অনেক আমি দেখেছি যে অনেক কোভিডের পেশেন্ট একটা ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড হচ্ছে আর সিভিয়ার কোভিড হয়ে যাচ্ছে, ফেটাল কোভিড হচ্ছে। সেই জন্যই ভ্যাকসিনের শিডিউলটা দুটা ডোজটা নেওয়ার অনেক দরকারি। আর সেকেন্ড ডোজটা 4 to 8 উইকসের পরে নিলে এটা খুব ভালো কাজ দিয়ে। সেরকম নেই যে 4 সপ্তাহ পরে নিতে হবে, এখনই রিসার্চ সেরকমও আছে যে যদি কোভিশিল্ড আপনি নিচ্ছে যে 8 সপ্তাহ পরে যদি নিয়ে সেকেন্ড ডোজটা তাহলে অনেক ভালো কাজ হয়। তাহলে ভ্যাকসিন সেকেন্ড ডোজটা নেওয়ারও অনেক দরকার। যেগুলো পেশেন্ট আবার ট্রিটমেন্ট কমপ্লিট করে দিয়েছে, ফলো আপে আছে, সেগুলো পেশেন্ট কিওর হয়ে গেছে না, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ভ্যাকসিনে নিতেই হবে। আপনি ভ্যাকসিনের কারণে যান, যেরকম ভ্যাকসিন পাচ্ছে যান। কোন পেশেন্ট ভ্যাকসিন নিতে পারে না, তা যদি আপনার অ্যাক্টিভ ফিভার আছে, ফেব্রাইল আছে, জ্বর হচ্ছে, তাহলে ওই জ্বরের সময় ভ্যাকসিন নিলে একটু ভ্যাকসিন কাজ দিবে না, ভ্যাকসিনের ক্ষতি হতে পারে। তাহলে অ্যাক্টিভ যদি জ্বর থাকে ওই দিন ভ্যাকসিন নেওয়া যাবে না। প্রেগনেন্ট ব্রেস্ট ফিডিং উমেন এটার জন্যও ভ্যাকসিন অ্যাপ্রুভ নেই। আর যদি আপনার কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, প্রথম ডোজে যদি খুব বেশি অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, তখনও আপনি সেকেন্ড ডোজটা ভ্যাকসিনের নিতে পারবেন না, না নিলেই ওটা বেশি ভালো হবে। আবার ভ্যাকসিনের সাইড এফেক্টস গুলো কি, তাহলে এগুলো অনেক বেশি সাইড এফেক্ট নেই, একটু ছোট ছোট সাইড এফেক্ট হবে। কিমো থেকে যেগুলো সাইড এফেক্ট ওটা থেকেও অনেক কম। অনেক পেশেন্ট আমি দেখছি যে ভ্যাকসিন নিচ্ছে না, ভাবছে যে অনেক অসুবিধা হবে, অনেক কিছু হয়ে যাবে, তা সেটা আপনি ভাববেন না। ভ্যাকসিন নিলে একটু ছোট হেডেক হবে, মাথা ব্যথা হবে, একটু যে জায়গায় ভ্যাকসিন দিয়েছে ওইখানে অল্প ব্যথা হবে, অল্প একটু সোয়েলিং হবে, একটু ইরিটেবিলিটি অস্বস্তি ভাব একটা থাকবে, একটু জ্বর ছোট জ্বর হতে পারে, সেগুলো একটু সামান্য সাইড এফেক্ট গুলো আছে। এইগুলো ভ্যাকসিনের যেগুলো আমার অ্যাডভান্টেজ ওটা থেকে অনেক কম। আর ভ্যাকসিনের সাইড এফেক্ট গুলো অনেক কম। কিছু একটা পেশেন্টকে বেশি অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, কিছু লুজ মোশন হতে পারে, টায়ার্ডনেস হতে পারে, এগুলো অনেক আছে, কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টকে অনেক সাইড এফেক্ট কিছু থাকে না, আপনি ইজিলি ভ্যাকসিন নিতে পারে, ছোটগুলো কিছু একটা থাকবে। আর একটা কথা সবাই পুছতে ভ্যাকসিন আমি কোথায় পাবে,
তাহলে আপনাকে জানতে হবে যে যেগুলো জায়গায় ভ্যাকসিন পাবে ওগুলাকে সরকারের কোভিড ভ্যাকসিনেশন সেন্টার্স বলি নোটিফাই করা আছে। এইগুলো কোভিড ভ্যাকসিনেশন সেন্টার আমার ওয়েস্ট বেঙ্গল হেলথ গভর্নমেন্ট সাইটে যদি যায় আর ন্যাশনাল মিনিস্ট্রি অফ হেলথ সাইটে যদি যায় তাহলে ওইখানে পুরো লিস্ট আছে। এই লিস্টে যেরকম আপনি এখানে দেখছে যেই জায়গা যে সাইট আছে ওখানেও নাম দেওয়া আছে, ওখানে কোন ম্যানেজার আছে, ওনার মোবাইল নাম্বারও দেওয়া আছে। তার যদি আপনি ফোন করে জিজ্ঞেস করতে পারে যে ভ্যাকসিন আছে কি না, ভ্যাকসিন কোনটা ভ্যাকসিন আছে, ওইগুলো নোটিফাই করা আছে। তাহলে এই কমপ্লিট ডিটেলটা আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ গভর্নমেন্ট সাইটে পাবে। ওখানে গিয়ে আপনার যে নিকটতম যে সাইট আছে, আপনার যে জায়গা ভ্যাকসিন আছে ওখানে আপনি যে নাম্বার নিয়ে আপনি জিজ্ঞেস করতে পারবে। আর কোউইন অ্যাপ আছে, ও অ্যাপগুলো ডাউনলোড করে আপনি রেজিস্টার করতে পারছে। ওখানে খুব ইজি প্রসেস আছে, শুধু 250 টাকায় এখুনি সরকারে দিচ্ছি। এখুনি 1 তারিখের পরে অনেক প্রাইভেট হসপিটাল সবগুলো থেকে আছে। আর 18 বছরের আগে যে কোনো আছে সবাই থেকে ভ্যাকসিন নিতে পারে, এখুনি কোনো প্রেসক্রিপশন লাগবে না। আর ভ্যাকসিন যদি নিচ্ছে কি প্রিকশন, তাহলে প্রিকশন সেরকম কিছু নেই। একজন যদি ভ্যাকসিনের সঙ্গে আপনার যদি থাকে তাহলে ভালো। আর খেয়ে খেয়ে আপনি যেতে পারে ভ্যাকসিন নিতে, ঠিক আছে? ভ্যাকসিনের পরে আবার একটু আধা ঘন্টা রেস্ট নিতে হবে, তাহলে ও রেস্ট নিলে ভালো। আবার অনেক পেশেন্ট জিজ্ঞেস করছে যে যদি আমি প্রথম ডোজটা কোভ্যাক্সিন নিচ্ছি, আমি সেকেন্ড ডোজটা আবার কোভিশিল্ড নিতে পারবে নাকি? তাহলে ওটা আপনাকে জানতে হবে যে যে ভ্যাকসিন আপনি প্রথম ডোজ নিয়েছি ওটাই সেকেন্ড ডোজটা নিতে হবে। আপনি ভ্যাকসিন টাইপটা চেঞ্জ করলে তাহলে ওটা কাজ দিবে না। আর ভ্যাকসিন সেন্টার যখন যদি যায় আপনি ওখানে একটু ডিস্টেন্সিং মেনটেন করুন, একটু মাস্ক কিনে রাখতে হবে। একটু মনে রাখতে হবে আপনাকে যে ভ্যাকসিন আপনি নিতে যাচ্ছে ওই সময়ও আপনাকে কোভিড ইনফেকশন হতে পারে। তাহলে ও কোভিড যে অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, কোভিডের জন্য যে প্রিকশন সেগুলো আপনাকে সব সময় রাখতে হবে, ঠিক আছে? তাহলে একটু সেগুলো ডিসকাস করলাম। আই হোপ আপনাদেরকে সবে বুঝে পাচ্ছে। থ্যাংক ইউ। And Chandrakant, over to you again. Thanks, Vivek. খুব ভালো মতন he has explained everything, every small detail of vaccination. So now, without wasting much time, I would request Dr. Neha. আপনি তো ডক্টর নেহা কো জানেন, শি ইজ স্পেশালাইজড ইন ব্রেস্ট সার্জারি। টাটা বোম্বে থেকে আসছেন, খুব সুন্দর করে এখানে ব্রেস্ট সার্জারি করে খুব ভালো আউটকামস হচ্ছে। তো ডক্টর নেহা নিজে বলবেন ব্রেস্ট সার্জারি বিষয়ে কি জানতে হবে আপনাকে। ডক্টর নেহা, ওভার টু ইউ। সবাই যা কথা বলছে না, সবাই একটু মিউট থাকলে ভালো। কথা বলা যাবে স্যার আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। সুব্রজ্যোতি চট্টোপাধ্যায়, বলুন না, আপনি মিউট আছেন এখন। সুব্রজ্যোতি, হাজবেন্ড না? Yes, yes. Yes. Please tell me, sir. ভালো আছেন তো? আরে আমি ওর তো 16খানা কেমো হয়ে গেল। আপনার এখনো রেডি। শুনুন, আমি আপনার যা প্রশ্ন আছে, আপনার নিজের প্রশ্নটা আপনি আমাকে ডাইরেক্ট কথা বলবেন, ঠিক আছে? এই প্রোগ্রামে সবাই শুনছেন তো, আপনার কোয়েশ্চেনটা পরে আমাকে জিজ্ঞেস করবেন। রেডিয়েশন চলছে, রেডিয়েশন এখন কি ও নিতে পারবে কোভিডের ভ্যাকসিন? আমি আপনাকে সেই টকেই বলেছি যে যেগুলো রেডিয়েশন নিচ্ছে এগুলো ভ্যাকসিন নিতে পারে। ভ্যাকসিনের কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, আপনি ভ্যাকসিনটা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে। Hello, is my slide visible? Yes, Neha. Okay. সবাইকে আমার নমস্কার। We have talked about COVID and now আমরা breast cancer, not just surgery but entire breast cancer treatment in COVID era. কি চেঞ্জ হয়েছে, how have we adapted, hospital কি করে adapt করেছে, patient গুলো কি করে adapt করছে, মানে কোভিড এরায় ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টটা নিশ্চয়ই ইট হ্যাজ চেঞ্জড পুরোটাই। অ্যান্ড হোয়াট হ্যাজ বিন চেঞ্জড ফর ইয়োর সেফটি? সো COVID-19 আমরা সবাই জানি ইট ইজ ডিসরাপ্টেড আওয়ার লাইভস অ্যান্ড ইনক্লুডিং ব্রেস্ট ক্যান্সার কেয়ার, ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টটাও অনেকটাই ডিসরাপ্ট হয়েছে। অনেকটাই কারণ আছে। ফার্স্ট ওয়েভে আমরা দেখেছি দ্যাট অনেক পেশেন্টের ট্রিটমেন্টটা ডিলে হয়েছে। পেশেন্ট লকডাউনের কারণে ট্রাভেলিং ইস্যুস ছিল, কমিউটটা প্রবলেম ছিল, পেশেন্টরা হসপিটাল পৌঁছাতে পারেনি,
অনেক ফর সাম টাইম হসপিটালটা বন্ধ হলো, অনেক পেশেন্টটা জানতাম না কি হসপিটালটা অ্যাকচুয়ালি ওপেন আছে, সে কারণে উনি আসেনি। অনেক পেশেন্ট কোভিড এর ফিয়ারের কারণে আসেনি। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট অ্যাপ্রক্সিমেটলি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যে সময় কোভিডে সিভিয়ারিটিটা একটু কমলো, আমরা দেখেছি অনেকটাই পেশেন্ট আপস্টেজ হয়ে মানে ক্যান্সারটা বাড়িয়ে আমার কাছে এসেছে। অ্যান্ড we have learned from the first wave, আমরা যা কিছু ফার্স্ট ওয়েভ থেকে শিখেছি, আমরা হোপফুলি সেম মিস্টেক সেম রিপিটটা হবে না সেকেন্ড ওয়েভে, সেটাই আমাদের হোপ আছে। সো হোয়াট হ্যাভ উই লার্নড ইন ফার্স্ট ওয়েভ, আমরা এটা শিখেছি কি ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টটা কোনোভাবে ডিলে করা যাবে না। দ্য রিস্ক বেনিফিট রেশিও অফ সামওয়ান ইজ ওকে, মানে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসাটা ডিলে করার রিস্কটা কোভিড রিস্ক থেকে অনেকটাই বেশি। সো এই রিস্ক বেনিফিট রেশিওটা আপনি যদি দেখবেন তাহলে আপনি দেখবেন কি ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট ডিলে করার রিস্কটা কোভিড এর রিস্ক থেকে অনেক বেশি। সেকেন্ড আছে আমরা অ্যাজ আ হসপিটাল অ্যাজ আ ডক্টর আমরা এটাও শিখেছি কি কিভাবে আপনাদের হসপিটালে আসার সময় মিনিমাইজ করা যায় কোভিড এর এক্সপোজার এন্ড কোভিড এর রিস্কটা। অনেকগুলো স্টেপস গুলো নেওয়া হচ্ছে হসপিটালে। থার্ড আছে আমরা বিকজ অফ উইথ টাইম কোভিড এর ট্রিটমেন্টটাও অনেকটা শিখে গেছি। মানে the case fatality rate in first wave was somewhere around 2 to 3%. Now it is 1%. So the COVID results now better because of better treatment. So coming to what changes, মানে as a hospital, as a healthcare setup, আমরা কি changes নিয়েছি to keep you safe and to continue breast cancer treatment, মানে আপনাদের breast cancer treatmentটা interrupt না হয় and আপনি safely COVID থেকে বাঁচিয়ে ক্যান্সার ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারেন, সেই জন্য কি স্টেপস গুলো না আছে। প্রত্যেক পেশেন্ট যারা হসপিটালে আসছে দে আর বিং স্ক্রিনড ফর কোভিড সিমটমস, জ্বর আসছে কিনা বা কোনো রিসেন্ট এক্সপোজার আছে কিনা। ইউনিভার্সাল মাস্কিং, মানে ডক্টর, পেশেন্ট, হেলথ কেয়ার স্টাফ, গ্রুপ ডি স্টাফ সবাই ইউনিভার্সালি মাস্ক পরছে হসপিটালে। ওপিডি ওয়েটিং এরিয়ায় ফিজিক্যাল ডিস্টেন্সিং, ক্রাউডিংটা অ্যাভয়েড করা যাচ্ছে। আমরা এনকারেজ করছি মোর এন্ড মোর পেশেন্টকে কি আপনারা টেলিমেডিসিন মানে ইন্টারনেটের মাধ্যমে কনসালটেশন যদি করতে পারেন এন্ড যদি ফিজিক্যাল ভিজিটের দরকার নেই আপনারা কাইন্ডলি টেলিমেডিসিনটা ইউজ করুন। ডক্টর চন্দ্রকান্ত হ্যাজ অলরেডি শোন দ্য লিঙ্ক video.narayana.health এ আপনি গিয়ে ইউ ক্যান বুক কনসালটেশন ফর অল অফ আস। তাছাড়া আমরা অলসো উই আর এনকারেজিং কি আপনারা মিনিমাইজ করুন ভিজিট। আপনারা যদি লোকাল ল্যাবে টেস্ট করতে পারছেন ইউ ক্যান লোকাল ল্যাবে টেস্ট করিয়ে আপনারা টেলিকনসালটেশন করতে পারেন। প্রত্যেক পেশেন্টের সার্জারি এর আগে বা কোনো রকমে আইপিডি অ্যাডমিশনের আগে কোভিড আরটিপিসিআর টেস্ট হচ্ছে, তাহলে আইপিডি পেশেন্টের ভিতরে কোভিড পজিটিভিটিটা কম হচ্ছে এন্ড রিস্ক অফ স্প্রেডটা কম হচ্ছে। আমরা ট্রাই করছি পোস্ট সার্জারি প্রত্যেক পেশেন্টকে টু ডিসচার্জ আর্লি, মিনিমাইজ হসপিটাল স্টে। আপনাদের পোস্ট অপ কেয়ারটা পুরোটাই বাড়িয়ে করা যায়, মানে প্রপারলি ইনস্ট্রাকশনটা দিয়ে পাঠানো হয় কি কি করতে হবে। ইউটিউবে আমাদের অনেকগুলো ভিডিওস আছে, লিংক আছে, সেটা দেখেও আপনারা বুঝতে পারবেন পোস্ট অপ কেয়ারে কি করা যায়। অ্যান্ড আমরা উই আর লিমিটিং ভিজিটার্স ইন হসপিটাল, মানে ডিউরিং সার্জারি ডিউরিং ট্রিটমেন্ট আমরা মিনিমাইজ করছি ভিজিটার্স টু ডিক্রিজ এক্সপোজার। আপনারা সবাই জানেন হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার। তিনটে মডিউল আছে, সার্জারি, সিস্টেমিক থেরাপি অ্যান্ড রেডিয়েশন থেরাপি। অ্যান্ড ইন দ্য কোভিড এরা অল থ্রি মানে তিনটেই মাধ্যমে অনেকগুলো চেঞ্জেস হয়েছে। আমরা I'll come to it. তাহলে what changes have come about in COVID era? First of all, সার্জারির জন্য বলছি আমরা যেগুলো সার্জারিটা ইম্পর্টেন্ট নয়, মানে নন এমার্জেন্সি সার্জারিজ গুলো আমরা we are delaying। কোন রকমের রিকনস্ট্রাকশন বা প্রোফিল্যাক্টিক ম্যাস্টেক্টমি। প্রোফিল্যাক্টিক ম্যাস্টেক্টমি মানে যাদের কোন রকমের জেনেটিক মিউটেশন আছে, তার জন্য ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা বেড়ে যাচ্ছে এন্ড আমরা একটু প্রিভেন্টিভ সার্জারিটা করছি, সেটা একটু ডিলে করা যায় ডেফিনেটলি। কোন রকমের কসমেটিক বা কারেক্টিভ সার্জারি গুলো ডিলে করা যায়।
তাছাড়া ইভেন সার্জারি যদি কোনো কারণে আমাদের ডিলে করতে হচ্ছে, মানে আমাদের হসপিটাল ইজ গেটিং ওভারওয়েলম বা সেরকম কোনো কারণ হচ্ছে, তাহলে প্রত্যেক পেশেন্টের নিউ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টটা দেওয়া যাচ্ছে। পেশেন্টস হু আর হ্যাভিং হাই মরবিডিটি, মানে ওল্ড পেশেন্ট, ডায়াবেটিক, হাইপারটেনসিভ, যদি উনি হরমোন পজিটিভ আছেন আর আমরা ফর সাম রিজন পোস্টপোন করতে পারছি ট্রিটমেন্টটা ফর ওয়ান অর 2 মান্থস, সেটা আমরা করি। বাট ফ্রম দ্য লাস্ট ওয়েভ আমরা এটা শিখেছি কি এটা খুব একটু বেশি ডিলে করা উচিত নেই। there is a risk of increase in the disease stage, তাহলে ওটা যদি সেফলি আমরা অপারেট করতে পারছি, we prefer that, but for some reason যদি আমাদের ডিলে করতে হচ্ছে, আমরা এন্ডোক্রাইন ট্রিটমেন্ট দিয়ে, এন্ডোক্রাইন ট্রিটমেন্ট মানে টামক্সিফেন, লেট্রোজল, ওসবগুলো দিয়েও ডিলে করতে পারি। তাছাড়া কিমোথেরাপি এর শিডিউল গুলো, মানে যে কিমোথেরাপিটা উইকলি হচ্ছে, যদি there is a provision of giving it 3 weekly, সেটাও করা যায়। যদি আপনাদের স্পেশালি লকডাউনের সময় ট্রেন গুলো বন্ধ আছে, আসা যাওয়ার একটু সমস্যা আছে, তাহলে ওই অপশনটা আছে, ওটা আপনারা আপনাদের মেডিকেল অনকোলজিস্টের সঙ্গে ডিসকাস করতে পারেন। রেডিয়েশন থেরাপিও অনেকগুলো চেঞ্জেস চলে এসেছে। আগে যে রেডিয়েশন থেরাপিটা 15 ডেজ বা 20 ডেজ এর রেডিয়েশন ছিল, এখন ফাস্ট ফরওয়ার্ড রেজিমেন্ট থেকে 1 উইকের ভিতরেও শেষ করা যায়। अगेन আপনারা এই রেডিয়েশন ট্রিটমেন্ট আপনাদের রেডিয়েশন অনকোলজিস্টের সঙ্গে ডিসকাস করতে পারেন। অনেক পেশেন্টকে আমরা বলছি স্পেশালি এই পিক সময় কি আপনারা আপনাদের ফলো আপ চেকআপটা 2 মাস বা 1 মান্থ জন্য ডিলে করতে পারেন। কোভিড এর পিকটা একটু কমে গেলে তারপরে আসবেন। শুধু প্লেন ফলো আপ, যদি কোনো সিমটমস নেই, কোনো অসুবিধা নেই, আপনারা ফর 1 or 2 মান্থস ডিলে করতে পারেন। স্ক্রিনিং ও अगेन যদি জাস্ট রুটিন চেকআপের জন্য আসছেন তাহলে ডিলে করতে পারেন, কিন্তু যদি সিমটমস আছে, মানে কোনো রকম লাম্প আছে বা সাসপিশন অফ ব্রেস্ট ক্যান্সার আছে, তাহলে কাইন্ডলি ডিলে করবেন না। আপনি যদি সেফলি হসপিটালে আসেন মাস্ক টাস্ক পরে, দেন ইউ আর সেফ। সো উইথ রাইটস কামস রেসপন্সিবিলিটি। হসপিটাল আর আমরা অনেকগুলো চেঞ্জেস করেছি, আপনি কি করতে পারেন, হোয়াট ক্যান ইউ ডু on your side? Of course, avoid delay in seeking treatment. So like I said earlier, risk benefit ratio যদি আপনি দেখেন তাহলে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টটা ডিলে করলে রিস্কটা বেশি কোভিড থেকে। সেকেন্ড ইজ ফলো কোভিড নর্মস, মাস্ক পরুন, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করুন, স্যানিটাইজ করুন। আন্ডারস্ট্যান্ড দ্য বার্ডেন অন হেলথ কেয়ার। We as a whole healthcare খুব বেশি, we are going through difficult times, there is a huge burden, তাহলে আপনাদের you have to be rational, responsible, and you have to understand যদি ওপিডি এ কোনো কারণে ডিলে হচ্ছে বা অ্যাডমিশনে ডিলে হচ্ছে, then you have to understand, minimize the number of visits that people are like coming with. মানে এখনো আমরা দেখছি একটা পেশেন্টের সঙ্গে 4টে রিলেটিভ আসছে ওপিডি এ, সেটা অ্যাভয়েড করুন প্লিজ। কাম উইথ 1 person only। আপনাদের যদি কোনো রকমের ডাউট হচ্ছে তাহলে ট্রিটমেন্টটা বন্ধ করবেন না। আপনি চাইলে ইউ ক্যান টেক আ সেকেন্ড ওপিনিয়ন, ইউ ক্যান ডু ভিডিও কনসালটেশন, কিন্তু ট্রিটমেন্টটা বন্ধ করবেন না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, কোভিড রিলেটেড অনেকটাই অ্যাংজাইটি হচ্ছে, খুব ডিপ্রেশন, মেন্টাল স্ট্রেস হচ্ছে, সো টেক কেয়ার অফ দ্য মেন্টাল হেলথ, সেটাও খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ডক্টর নেহা। তো এখন আমরা তো অনেক শেখাশেখি হয়ে গেছে, এখন আমি আপনার দিকে সব শুনতে চাই। এখানে Dr. Chandrakanta, yes, may I ma'am. ask one thing regarding Yes, this? একটু আগে বিবেক স্যার বললেন যে কেমোর কি কি চললে পরে আর কতটা ডিউরেশনের মধ্যে কোভিড ভ্যাকসিনটা নেওয়া যাচ্ছে। তো মাই পয়েন্ট ইজ দোজ হু আর টেকিং ওরাল কেমো, তারা কিভাবে ভ্যাকসিনটা নেবে? এটা প্রশ্ন আমি দিচ্ছি ম্যাডাম, যে যদি আপনার ওরাল কিমো চলছে তাহলে ওরাল কিমোর শিডিউল থাকে একটা। যদি পেশেন্ট থাকে যেগুলো ক্যাপাসিটাবিন নিচ্ছি, তাহলে ক্যাপাসিটাবিনের একটা শিডিউল থাকে যে ওটা 2 সপ্তাহের জন্য নিচ্ছি, তারপরে 1 সপ্তাহ বন্ধ থাকছে ট্যাবলেট। ডিউরিং দ্যাট টাইম, হ্যাঁ, তো যদি যে সময় আপনার বন্ধ থাকছে এই সময়টা সবাইকে আইডিয়াল। কিন্তু আবার একটা কথা বলছি যে আইডিয়াল তার মানে এটা সবথেকে ভালো আছে যে আপনি ওই সময় নিলে সবথেকে বেশি কাজ হবে। কিন্তু যদি আইডিয়াল সার্কামস্ট্যান্সেস না থাকে তাহলে আগেও নিয়ে নিলেও সেরকম নেই যে আপনি নিতে পারবে না। হ্যাঁ, কোভিড ভ্যাকসিনটা নেওয়া সবথেকে দরকারি। সেকেন্ডটা আপনি আইডিয়াল সার্কামস্ট্যান্সে নিয়ে ওটাকে আর ভালো। কিন্তু যদি আইডিয়াল সার্কামস্ট্যান্সেস নেই, আপনি অপরচুনিটি পাচ্ছে, তাহলে আগেও নিয়ে নিলে সেরকম নেই যে আপনি ওরাল চলছে তাহলে আপনার নিতে পারবে না।
আরেকটা হচ্ছে যে এই যে সেকেন্ড ভ্যাকসিনটার পরে অনেকে বলছে অসুস্থ হয়ে যাচ্ছে, এটা কি ক্যান্সার পেশেন্টদের জন্য আরো সিভিয়ার বা ফেটাল হচ্ছে? ম্যাডাম আবার আমি বলছি যে কোভিড ভ্যাকসিন থেকে অসুবিধা বা অস্বস্তি অত হয় না। ইট ইজ ভেরি Okay. টেম্পোরারি, ইট হ্যাপেন্স ওনলি ফর আ ফিউ আওয়ার্স অর ডেজ, 2-3 দিনের জন্য। আর এটা যদি আপনার ক্যান্সার আছে তখনও হবে, যদি ক্যান্সার নেই তাহলেও সেগুলোতেও হবে। এরকম হচ্ছে। কিন্তু আচ্ছা। এটা কথা যে যেগুলো ক্যান্সার পেশেন্ট আছে, এগুলো ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে থাকে, তাহলে উনার একটা মনে একটা ভাব থাকে যে এটা Exactly. ক্যান্সারের জন্য হচ্ছে না ক্যান্সার মেডিসিনের জন্য হচ্ছে না এটা ভ্যাকসিনের জন্য হচ্ছে। এটা Absolutely, আপনি sir. এটা আমার থেকে অ্যাসুরেন্স নেন যে এটা ভ্যাকসিন থেকে হওয়ার চান্সটা একটু কম আছে। Thank হতে you. পারে ভ্যাকসিনের জন্য, কিন্তু যদি হয় তখনও ভ্যাকসিনের সাইড এফেক্টটা অনেক কম, অ্যান্ড Okay. ভ্যাকসিন নেওয়াটা বেশি দরকার সেটাই। Okay. Thank you, sir. ঠিক আছে, ঠিক আছে। তো সবাই ইন্টারাক্ট করছেন, খুব ভালো। তো আমি এটা বলতে চাইছিলাম কি আমার এখানে কিছু কিছু পেশেন্ট আছে যার নতুন ডায়াগনোসিস হয়েছে, এখনই ট্রিটমেন্ট স্টার্ট হয়নি। কেউ কেউ পেশেন্ট আছে যা কিউর হয়ে গেছেন, যা স্টার্টিং আমার কাছে চিকিৎসা করে কিউর হয়ে গেছেন। ওনারা বেসিক্যালি এখন ব্রেস্ট ক্যান্সার থেকে কিউরড বলতে পারি। আর কিছু কিছু পেশেন্ট আছে যারা এই মুহূর্তে চিকিৎসা চলছে। তো আমি আপনার মুখ থেকে কথা শুনতে চাই। আমি কেউ কে কে হাতে আমি স্টার্ট করতে চাই। আমি সুপর্ণা ম্যানেজারকে রিকোয়েস্ট করি, সুপর্ণা ম্যাডাম আপনি আপনার এক্সপিরিয়েন্সটা 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। আপনার থেকে শুনতে আমরা সব চাই। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, মার বিহাফে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, আপনি যদি অ্যালাউ করেন। প্লিজ প্লিজ। স্যার অ্যাকচুয়ালি মায়ের বছর কয়েক আগে ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়েছিল, তো আমরা ফার্স্ট গেছিলাম টাটায় ট্রিটমেন্টের জন্য। তো সেখানে মায়ের সমস্ত ডায়াগনোসিস করার পর ওখান থেকে বলা হয়েছিল একটা মেডিকেল টার্মে কি মেলিগনেন্ট এরকম একটা কিছু মেডিকেল টার্ম বলেছিল, যেটা অ্যাডভান্স স্টেজ এরকম একটা ওরা আমাদেরকে জানিয়েছিল। এবং খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম ওখানে ওনাদের কাছ থেকে একটা খুব মানে রুড বিহেভিয়ার পেয়ে, যেখানে পেশেন্টের সামনেই ওনারা বলে দিয়েছিলেন যে পেশেন্টের ট্রিটমেন্ট করা বা না করাটা একই রকম, পেশেন্টের ট্রিটমেন্টটা আমরা এখানে করাতে চাইবো না, আপনি পেশেন্টকে নিয়ে বাড়ি চলে যাবেন। এরকম একটা এক্সপিরিয়েন্স আমরা টাটা থেকে পেয়েছিলাম। তারপরে ওখান থেকে একজন ফ্রেন্ডের রেফারেন্সে আমরা ডক্টর আডবাণীর সঙ্গে যোগাযোগ করি। ডক্টর আডবাণী তখন আমাদেরকে অ্যাসিওর করেছিলেন যে না, যে স্টেজেই থাক ক্যান্সারটা, এখান থেকেও বেরিয়ে আসা বা কিওর হওয়াটা সম্ভব। তো উনি ওখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান করেন, সেই হিসাবে ওখানে ফার্স্ট সাইকেলের ট্রিটমেন্টটা কমপ্লিট করার পর আমরা নারায়ণাতে এসে পৌঁছাই এবং সেখানে ডক্টর বিবেক, ডক্টর নেহা ম্যাডাম আর ডক্টর চন্দ্রকান্ত স্যারের সঙ্গে আমাদের মিট হয়। এবং ওনারা আমাদেরকে যেভাবে অ্যাসিওর করেছেন বা পেশেন্টকে যেভাবে হ্যান্ডেল করেছেন, আমার তো মনে হয় ওনাদের সঙ্গে মিট করার পরই পেশেন্ট অনেকটা সুস্থ ফিল করতে শুরু করেছে, হয়তো প্রথম দিন থেকে। তারপর সার্জারি এবং বিভিন্ন মেডিকেশনের পর আজকে মাঝখানের একটা পিরিয়ড কোভিড এর ফার্স্ট ওয়েভ যখন শুরু হয়েছিল তখন থেকে কেমোটা বন্ধ ছিল মায়ের, এবং স্যারের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। স্যার ওভার হোয়াটসঅ্যাপ, ওভার ফোন সমস্ত রকম রিপ্লাই আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করেছিলেন এবং আমাদের বলেছিলেন যে কেমোটা যদি পসিবল হয় কোভিড পিরিয়ডে না আসাটাই বেটার। এবং 1 বছর কেমোটা বন্ধ ছিল মায়ের। তো 1 বছর পর কিছু মাইনর ইস্যু শুরু হয়, তো তখন আমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করি। স্যার আপনি বলেছিলেন যে এসে এখানে কিছু ডায়াগনোস করতে, তো গেছি এবং লেটেস্ট যেটা স্ক্যান যেগুলো হয়েছে, পেট সিটি হয়েছে এবং সেখানে আপনারা ডিক্লেয়ার করেছেন মাকে এখন সুস্থ আছে। মা এখন শরীরে ক্যান্সার থেকে কিওর হতে পেরেছে এবং সামনে 6-7 মাস 8 মাস পর পর একটা ফলো আপের জন্য আপনারা সাজেস্ট করেছেন। তো এই সবকিছুর জন্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে হয় ধন্যবাদ জানানোটা হয়তো খুব ছোট হয়ে যাবে, কারণ ধন্যবাদ জানানোর মতো অবস্থায় নিয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সকলকে, নেহা ম্যাডাম, বিবেক স্যার, চন্দ্রকান্ত স্যার, সকলকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এবং আগামী দিনে আমরা আশা করবো এটাই যে আগামী দিনেও আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটা আমরা পাবো এবং আগামী দিনে আরো অনেক পেশেন্ট এই সহযোগিতাটা আপনাদের কাছ থেকে পাবে এবং তারা সেরে উঠবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। সুপর্ণা ম্যাডাম কিন্তু আমার একদম সবতকে ওয়ান অফ আওয়ার ফার্স্ট ফিউ পেশেন্টস অ্যাকচুয়ালি। আমার 2017 অগাস্টে আমি এই ডিপার্টমেন্টটা আরম্ভ করেছিলাম নারায়ণী সুপার স্পেশালিটি। তাহলে সুপর্ণা ম্যাডামটা একদম আমার ফার্স্ট পেশেন্ট গুলো। আর এই সময় আমি খুব প্রাইড নিয়ে বলি যে ম্যাডাম মানে অ্যাডভান্স স্টেজের ক্যান্সার ছিল, যে আজকে ক্যান্সার ট্রিটমেন্ট না নিয়ে 1 বছর ভালো আছে একদম। স্যার একদম স্যার। গুড গুড। তো আমি নাইস সুপর্ণা ম্যাডাম। আমি নেক্সট কাউকে জিজ্ঞেস করি। স্যার হ্যাঁ হ্যাঁ বলুন 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 বলুন। স্যার কোভিড ভ্যাকসিনের জন্য একটা মা তো হাতে নিতে পারবে না,
তো সে কারণে উনি লোয়ার ব্যাক বা অন্য কোথাও No নিতে problem. পারে। সেফ হবে। Muscle Thigh, muscle এ নিতে হবে। yes, Yes, yes. you have to take যে in কোনো thigh muscle এ নিতে muscles বা পারে। gluteal muscles যে লোয়ার পার্টে যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয় ওইখানে নিতে পারে, কিছু সেরকম অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ Okay. সো মাচ। আমি next জিজ্ঞাসা করি সুশীলা সুসারিয়াকে। I can see her on the screen. Yes, Neha ma'am, you can talk for 1 minute or 2 minutes. Yes. अपने unmute. गुड Yes. इवनिंग सर। Good evening. यस सर। मैं सुशीला सुहासरिया और मैं 2019 में मेरे को ब्रेस्ट कैंसर डिटेक्ट हुआ था। मेरे ब्रेस्ट में छोटी सी गांठ पहले मुझे महसूस हुई थी, तो मैं सीएमसी वेलोर गई। वहां मुझे ट्रीटमेंट वहां डायग्नोज करके बोला कि आपको ब्रेस्ट कैंसर है, और उन्होंने मुझे नारायणा से रिफर कर दिया। तो मैं यहाँ पर डॉक्टर चंद्रकांत से मिली, डॉक्टर विवेक से मिली, और मुझे बहुत डर लग रहा था कि मेरी कीमोथेरेपी कैसी होगी, कैसी नहीं होगी, मैं सहन कर पाऊंगी कि नहीं कर पाऊंगी। लेकिन दोनों डॉक्टर्स की हिम्मत, उन्होंने मुझे बहुत हिम्मत दी, दोनों डॉक्टर ने, और मेरा बहुत हौसला बढ़ाया, और उसके कारण मेरा मनोबल बढ़ गया। मैं फर्स्ट कीमो के दौरान काफी डरी हुई थी, लेकिन मेरा फर्स्ट कीमोथेरेपी बहुत अच्छी तरह हुई। उसके बाद भी मेरी सारी कीमोथेरेपी यहीं पर हुई, इसी हॉस्पिटल में बहुत अच्छी तरह से हुई। मेरे को जब भी कभी कोई भी प्रॉब्लम हुई तो मैं तुरंत डॉक्टर से सलाह करती थी, और वे हर समय मेरी हर इसको तकलीफ को सुनते थे और मुझे मेडिकल एडवाइस देते थे। और इस तरह से मेरी पूरी कीमोथेरेपी हुई। और जब भी मैं कीमोथेरेपी लेने के लिए जाती थी हॉस्पिटल में कीमो साइकिल से पहले, और उनके डॉक्टर चंद्रकांत के पास चेकअप कराने के लिए जब जाती थी, तो वे हर समय यही बोलते थे मुझे कि आप तो सब हजम कर गई। तो उनकी ये बात से मुझे बहुत हिम्मत मिलती थी और बहुत शक्ति मिलती थी, और मैं इस तरह अपनी पूरी कीमोथेरेपी कंप्लीट कर पाई। लेकिन लॉकडाउन की वजह से मेरी लास्ट कीमोथेरेपी नहीं हुई। उस समय डॉक्टर ने मुझे मना कर दिया कि आप अभी घर से बाहर नहीं निकलेंगी, आपकी प्राइर कीमोथेरेपी कंप्लीट हो चुकी है। और आज मैं लॉकडाउन के दौरान मैं डॉक्टर से सलाह भी लेती थी टेलीफोन से, और वीडियो कंसल्टेशन करती थी। और आज मैं ईश्वर की कृपा और आप लोगों की मेहनत से और भगवान की दुआ है मेरे साथ, मैं एकदम ठीक हूँ और एक नॉर्मल लाइफ लीड कर रही हूँ अभी मैं। और इस दौरान मैंने यही सीखा कि डर के आगे जीत है। इस बीमारी से किसी को डरना नहीं चाहिए, हिम्मत रखनी चाहिए। हिम्मत रखेंगे तो जरूर हमें भगवान शक्ति देगा और हम इस बीमारी से आगे ऊपर उभर के आ सकेंगे। अभी भी मैं फॉलो चेकअप पर रहती हूँ आप लोग के पास। थैंक यू। थैंक यू मैम। আমি নেক্সট জিজ্ঞেস করতে পারি শাকিলা বিবি। সো শাকিলা বিবি আপনি আছেন? শাকিলা বিবি আছেন, যেখানে নেহা ব্রেস্ট ক্যান্সারটা এত বেশি ছিল কি নেহা ম্যাডাম খুব সুন্দর করে সার্জারি করে কিউর আছেন। আপনি আপনার এক্সপেরিয়েন্সটা 1 মিনিটে শেয়ার করতে পারবেন? গুড ইভিনিং সবাইকে। সবথেকে প্রথমে আমি আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাতে চাই যে এইরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আমার মা আজকে স্যার নেই, তো যদি আপনি কাইন্ডলি একটু অনুমতি দেন আমি একটু কথা বলতে চাই। বলুন, আপনি বলুন। মা কোথায়? বাড়িতে আছেন? মা দিদিদের বাড়ি গিয়েছে। মা ঠিক এখন আছে, খুবই সুস্থ আছে। আপনি বলুন। হ্যাঁ, আমার মায়ের 2016 সালে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করা হয়, 2016 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি এন্ডে। তো তারপরে টাটা মেডিকেল সেন্টার নিউ টাউন রাজারহাটে, ওখান থেকে মায়ের ব্রেস্ট সার্জারি করা হয়। তো ওখান থেকে সার্জারি পরে, তো এর আগে একটা ঘটনা হয়েছিল, আমার বাবারও ওই একই সময় লাংস ক্যান্সার ধরা পড়েছিল। তো বাবার লাংস ক্যান্সার হয়ে কেমো নেওয়ার পরে বাবা মারা গিয়েছিলেন। তো বাড়ির পজিটিভ ছিল না যে আমি মাকে আবার আমি কেমোথেরাপিতে পার্সু করাই। মাও নিজেও নিতে রাজি হচ্ছিলেন না। তো বাড়ির একটা এইরকম এনভায়রনমেন্ট ছিল। তো সেখান থেকে মায়ের সার্জারি করার পরে, যদিও ওনারা কেমোথেরাপি পার্সু করার জন্য বলেছিলেন, কিন্তু আমাদের নেওয়া হয়নি। তো তারপরে আমরা বিভিন্ন অল্টারনেটিভ ট্রিটমেন্ট ফলো করেছি, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, বা আমরা একটা নেটে দেখেছি সরিনাম থেরাপি বলে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছি। এইরকম 4-5টা জায়গায় আমি ছোটাছুটি করেছি। এইরকম বছর দেড়েক করার পরে 2016 সালে অপারেশন হয়েছে
আর 2018 সাল পর্যন্ত আমি এইরকম ট্রিটমেন্ট করিয়েছি। তো করানোর পরে তো মায়ের অবস্থা খুবই ডেটোরিয়েট করা যায়। তো আপনাদের সাথে আমি একটা ফটো শেয়ার করব যে মায়ের অবস্থা কেমন হয়ে গিয়েছিল, আমি চেষ্টা করছি শেয়ার করানোর জন্য। তো ওখান থেকে আমি 2019 সালে মার্চ মাসে চন্দ্রকান্ত স্যারের কাছে যাই, যেখানে মায়ের অবস্থা খুবই সেভার হয়ে যায়। তো সেখান থেকে চন্দ্রকান্ত স্যার যে আমার মাকে ফিরিয়ে দিয়েছেন, আপনারা সবাই ডক্টর বিবেক দেখেছেন, ডক্টর নেহা ম্যাম সার্জারি করেছেন, আপনাদের সবাইকেই ধন্যবাদ যে আমার মায়ের ওই রকম অবস্থা থেকে ফিরে আস আমি কোনোদিন ভাবতেও পারিনি। তো একটুখানি আমি এই মায়ের অবস্থাটা যদি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন মায়ের অবস্থাটা কিরকম হয়ে গেছিল। তো এখান থেকে ডক্টর চন্দ্রকান্ত 2019 সালের এপ্রিল মাসে দেখেন প্রথমে মাকে। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। তো এখান থেকে মায়ের কেমো হয়, 12টা কেমো হয়েছিল। তারপরে ডক্টর নেহা ম্যাম সার্জারি করেছেন, তারপরে আবার আবার কেমো হয়েছে 4টে, এবং তারপরে পোস্ট কেমো আবার রেডিয়েশনও হয়েছে 15টা রেডিয়েশন হওয়ার পরে মা এখন পুরোপুরি সুস্থ আছেন। আফটার 6 মান্থ ইন্টারভ্যালে ডক্টর চন্দ্রকান্ত স্যার, ডক্টর বিবেক স্যারের কাছে যাওয়া হয়। তো মা এখন অলরেডি ফাইন। তো সবাইকে আপনাদের ধন্যবাদ যে আপনারা একটা টিম হিসাবে, সবাইকে ধন্যবাদ। এখন নতুন ছবি নেই বাবা, যা ভালো হয়েছে ওই ছবিটা নিয়েছো না? ঠিক আছে। তো বর্তমান দেখতে কিছু নেই ওখানে। মাসটা আই থিঙ্ক 3-4 সপ্তাহের মধ্যেই কিমোতেই সুস্থ হয়ে। ম্যাডাম তো খুব ডিফিকাল্ট সার্জারি ছিল। ডক্টর নেহা, ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ দিস সার্জারি? Yes, thank you, Dr. Chandrakant. I think one most important thing, especially আমাদের কান্ট্রি আছে কি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সারটা আমরা অনেকটাই ফেস করি। And thankfully, I am blessed with very good medical oncologist. And মানে the response to chemotherapy, most patient এ খুব ভালো থাকে, and আমার কাজটা ইজি হয়ে যায়, and the tumor shrinkage is good. It makes it easy to operate also. Of course, this was এটা একটু difficult surgery ছিল, and I took it on myself ki we should go ahead and do it. And thankfully everything is fine. It all came out fine. So that's it. I think even with advanced cancer we can have good results. So we should continue with it. Okay, thanks Dr. Neha. সবাইকে তো আমি বলতে পারছি না সময়ের জন্য। আমি কাকু বলি बेबी सिरोया बोलते पारबे आप बोल सकते बेबी सिरोया कुछ 1 मिनट का बाद आप बोलिए। बस 1 मिनट सर। सबसे पहले तो मैं धन्यवाद देना चाहती हूँ आप सबको कि आप इतना मतलब इतनी हिम्मत बढ़ाई मेरे को कि क्या बीमारी थी मुझे कुछ पता नहीं चला, और एकदम 2017 में मैं एकदम ठीक हो गई, और अब भी एकदम ठीक हूँ, सब कुछ कर सकती हूँ। जब भी कुछ ऐसा रहता है कि डॉक्टर साहब मैं ये कर सकती हूँ, तो चंद्रकांत डॉक्टर बोलते क्या हुआ आपको? कुछ नहीं हुआ, आप एकदम ठीक हो, तुम एकदम ठीक हो बेबी जी, कुछ नहीं हुआ तुमको। आज वही बात बार बार मेरे मन में आती है कि ठीक में मेरे को कुछ नहीं हुआ, ऑपरेशन हो गया, सब कुछ हो गया, केमोथेरेपी वगैरह सब आपके मतलब जयदीप घोष भेजे थे टाटा से आपके पास, बोले चंद्रकांत डॉक्टर के पास चले जाओ एकदम ठीक हो जाए। विवेक सर, आप, नेहा मैम, तीनों ने मतलब मेरा इतना हौसला बढ़ाया, और मेरे को लगा नहीं कि मेरे कोई बीमारी है क्या। और आज मैं 10 दिन पहले वो पोस्ट वैक्सीन ली, तो एक दिन तो मेरे एकदम ठीक था, ठीक है। वो दिन मैं एक्सरसाइज नहीं पाई, उसके बाद मैं एक्सरसाइज कर रही हूँ। तो अब भी 3-4 दिन से ऐसे मेरे को लग रहा है कि थोड़ा वीकनेस है, तो क्या मेरे को एक्सरसाइज करनी चाहिए या नहीं? बस सर यही पूछना था आपसे। Yeah, I think Neha, you can comment on the breast exercises post breast cancer. कि अगर ज्यादा वीकनेस लग रही है पोस्ट कोविड, 1-2 दिन के लिए आप स्किप करेंगे तो कुछ फर्क नहीं पड़ेगा एक्सरसाइज के लिए, बट उसको आदत मत बना लीजिएगा। वो 1 या 2 दिन ही स्किप होना चाहिए, उसके बाद कंटिन्यू करना है, ठीक है। तो मैम मैंने 2-3 दिन नहीं की, अब कर रही हूँ, तो अब क्या वापस छोड़ दूंगा? अभी नहीं छोड़ना नहीं है, हाथ की एक्सरसाइज छोड़ना नहीं है। अच्छा, करना है कंटिन्यू। जी। अगर ज्यादा तकलीफ हो रही है, तबीयत खराब है, कभी किसी दिन 1 या 2 दिन आप 1 दिन 2 दिन का ब्रेक ले सकते हो, बट ये हाथ की एक्सरसाइज लाइफ लॉन्ग करनी है, क्योंकि यही आपको हाथों में जो सूजन है और शोल्डर के जो मूवमेंट में प्रॉब्लम है उससे बचा के रखे।
कुछ नहीं है, एकदम ठीक है, बस कर पाऊंगी ना हरदम। बिल्कुल बिल्कुल कर और पाएंगे। चंद्रकांत सर के लिए तो मैं एक बात और बोलना चाहूंगी, सर इतने बिजी रहते हैं लेकिन फिर भी मेरे व्हाट्सएप का या पहले मेरे फोन का एकदम ठीक जवाब देते थे और मेरे को इतनी संतुष्टि होती है। कॉन्फ्रेंस में बैठे बैठे बोले सर आप कॉन्फ्रेंस, बोले क्या हुआ कॉन्फ्रेंस है तो मतलब तब भी बात कर लेते हैं। और कोई दिन ऐसा नहीं जाता कि आज मैं चंद्रकांत सर को याद नहीं की, पता नहीं क्या है, कोई गॉड गिफ्ट हो आप। और बहुत बहुत शुक्रिया अदा करती हूँ, धन्यवाद देती हूँ कि डॉक्टर मिले, ऐसे लगता कोई भगवान मिल गए। और विवेक सर भी बहुत अच्छे, इतने अच्छे से बताना, मारवाड़ी है तो मैं भी मारवाड़ी हूँ तो इतने अच्छे से बोलते थे, समझाते थे, मेरे को बहुत संतुष्टि मिलती है। बोलते ना दवा से ज्यादा डॉक्टर काम करते हैं, क्योंकि उनकी संतुष्टि जो आ जाती है एकदम एकदम ठीक है, क्या हुआ तुमको, कुछ नहीं हुआ, तो ऐसे फीलिंग होता है मेरे सच में कुछ नहीं हुआ, एकदम ठीक हूँ मैं, एकदम मस्त हूँ। और बस आप तो सबकी दुआ बनी रहे, इसी आशा और विश्वास के साथ में। ठीक है, आभार। थैंक यू माँ, थैंक यू। हम अभी 1 आवर तो हो गया है। मैं लास्टली पियाली या शंकरी नायक जो भी है, आपका कुछ प्रश्न है, आपको कुछ बोलना है, आप तो अभी तक ट्रीटमेंट चल रहा है, आप लोग अभी तक आपका कुछ डाउट है तो आप पूछ सकते हो, या हम हाँ अभी ट्रीटमेंट चल रहा है। हाँ ठीक है पियाली जी, आपने इतना सारा सुना कि यस सब लोग अच्छे हो रहे, आपको कुछ এখন আমার ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ বলুন ভালো আছেন এখন? শঙ্কর নায়ক। হ্যাঁ হ্যাঁ এখন একটু ভালো আছি। ঠিক আর আছে, করোনা পরিস্থিতিতে আরো মানুষের মনের অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক এখন চলছে। ঠিক আছে মা, আপনি আপনাকে ভালো একটু আছেন তো? মনে একটা জোর রাখতে হবে, মনে জোর রাখুন, একটা আর ট্রিটমেন্টটা কন্টিনিউ করে যান। হ্যাঁ রেগুলার করে যাচ্ছি, নিয়ম মতো ধরেই করছি, ওষুধ খাচ্ছি। আর করোনা পরিস্থিতিতে মানুষের মন একটু দমে যাচ্ছে। না সেই জন্যই আমি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, আপনার সবার একটা মনে একটা জোর বেশি হয়, এই জন্যই যে আপনার কোনোদিন এরকম ভাববে না যে আপনি অকলে আছে, আমি আপনার সাথেই আছি। চন্দ্রকান্তর মতো মানুষই হয় না, ওর ছোঁয়াতে আমাদের আরো রোগ। ঠিক আছে মা, ঠিক আছে। পিয়ালি আপনি কিছু বলবেন? হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি এখন অনেকটাই ভালো আছি। আমার যে লাম্প যেটা হয়েছিল আপনার ট্রিটমেন্টে আমি অনেকটাই এখন সুস্থ। আর বিবেক ডাক্তারবাবুর সাথে আমার পরিচয় হলো যখন আমার এই কোভিড হলো, ডাক্তারবাবু ভীষণ ভালো ট্রিটমেন্ট করেছেন। আর আমি সত্যি এখন ভালো আছি, অনেকটাই ভালো আছি। আমার তো ওরাল কেমোথেরাপি আজ থেকে আপনি বলেছিলেন আবার শুরু করতে, ওষুধগুলো আমি আজ থেকে আবার শুরু করেছি। মানে আশা করছি যে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির কথা শুনে আমার মনের মধ্যে যে ভয়, সেটা আপনাকে আমি প্রথম দিন থেকেই বলেছি, কারণ আমাকেও মানে অ্যাপোলো ডক্টর বলেই দিয়েছিলেন যে আমি আর 1 বছরের বেশি বাঁচবো না। তো থ্যাঙ্কস টু ডক্টর চন্দ্রকান্ত এমভি যে উনি আমাকে বলেছেন যে আপনি সুস্থ হয়ে যাবেন। এই ওনার যে পজিটিভ কথাবার্তা সেটা আমাকে অনেকটাই ইন্সপায়ার করেছে, যার জন্য আমি এখন অনেকটাই মেন্টালি অনেকটা আমি সুস্থ আছি। মানে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিলাম, কারণ আমার ছেলে খুবই ছোট, ক্লাস 9-এ পড়ে সবে মাত্র। ঠিক আছে, তো আমি মেন্টালি সত্যি ভীষণ ভেঙে পড়েছিলাম, কিন্তু এখন আমি অনেক ভালো আছি। থ্যাংক ইউ মা, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। সবাইকে তো আমি জিজ্ঞাসা করতে পারিনি, আর কাউকে কিছু বলার আছে আপনি বলতে পারবেন। আমরা 1 আওয়ার শেষ করেছি, লম্বা হলে বোর হয়ে যাবে। ঠিক আছে, মিনি ম্যাম, রশ্মি, ইউ ওয়ান্ট টু সে এনিথিং? ডক্টর বিবেক, ইফ ইউ ওয়ান্ট টু সে, otherwise we can wind up the session. খুব ভালো লাগলো সবাইকে দেখে। Just a thank you to everybody, because I think the entire sharing of experiences and the sessions, I think it was very positive and great to see the participation. So yeah, thank you for the opportunity, Dr. Chandrakant. Thank you Anubash, thank you for joining. Yes, so thanks everyone.